ফাইলাম 8 এর নাম কি? একাইনোডার্মাটা। এর পরে কোনটা আছে? কর্ডাটা, একটাই বাকি আছে। তো কর্ডাটা আসলে অনেক বড়, তোমরা জানো। তাহলে একাইনোডার্মাটা এর নামটা কেন একাইনোডার্মাটা হয়েছে, সেটার জন্য আমাদেরকে আসলে এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। প্রথম কথা হচ্ছে ফাইলাম 8 মানে 8 নাম্বার পর্ব। 8 নাম্বার পর্ব হচ্ছে একাইনোডার্মাটা। তোমরা দেখো ছবিগুলো যদি একটু দেখো, তোমাদের বইয়ে ছবি আছে, দেখো সমুদ্র তারা, ব্রিটল স্টার, পালক তারা, সমুদ্র শশা। এই যে সমুদ্র আর তারা এই শব্দগুলো এখানে মিক্সড আছে। আমরা যদি এগুলার একটু রিয়েল ছবিগুলো দেখতে চাই, তাহলে দেখো এগুলো কেমন আছে। এরপর দেখছো? তাহলে একটু খেয়াল করো, এদের ত্বকের দিকে তাকাও, এদের গায়ের দিকে তাকাও। এরকম কাটা 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 মনে হচ্ছে না? আছে। এদের ত্বকের দিকে কি মনে হচ্ছে? কাটা কাটা আছে। অর্থাৎ এই কাটার জন্য এদের দেহের একটা নাম হয়। তাহলে আমরা একটু দেখবো যে এদের নাম কেন একাইনোডার্মাটা হয়েছে। দেখো প্রথম বিষয়টা হচ্ছে একাইনো, একাইনাস মানে কি? আচ্ছা আমরা অ্যাডভান্স বুক থেকেই দেখি, তাহলে দ্রুত হবে। প্রথম দেখো একাইনো মানে কি? একাইনো মানে হচ্ছে কাটা, বা বাংলায় আরেকটা বাংলা কি হবে? কণ্টক। তাহলে একাইনাস মানে হচ্ছে কাটা বা কণ্টক। আর ডার্ম মানে কি? ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে ত্বকে কি কাটা আছে, এরা ত্বকে কাটা বহন করে। আর আটা মানে কি? বহন করা। তাহলে কি হচ্ছে? একাইনাস, ডার্ম, আটা। তাহলে পুরোটা কি হবে? একাইনোডার্মাটা। কি হবে? একাইনোডার্মাটা। ওকে, তাহলে কাটা ত্বকে বহন করে, তার মানে এদের বাংলা মানে এদের ডাক নাম কি দিব আমরা? কণ্টক ত্বক প্রাণী। কি নাম হবে? কণ্টক ত্বক। আমরা এটা ভুল করে অনেক সময় বলে ফেলবো যে কণ্টকিত। কিন্তু ভাইয়া কণ্টকিত কার নাম ছিল মনে পড়ে? দেখো নিডারিয়ার নাম কি ছিল? সবাই পাশে লিখে রাখো। এটার মধ্যেই কনফিউশন হয় যে কণ্টকিত কে আর কণ্টক ত্বক কে। কণ্টকিত হচ্ছে নিডারিয়া, আর কণ্টক ত্বক কে? একাইনোডার্মাটা। বুঝছো? ত্বক মনে রাখবা, ত্বক। ডার্ম মানে কি? যার নামের মধ্যে ডার্ম থাকবে তার নামের সাথে কি থাকবে? ত্বক থাকবে। তাহলে একাইনোডার্মাটা কণ্টক ত্বক প্রাণী। ওকে, আর নিডারিয়া হচ্ছে কণ্টকিত প্রাণী। ঠিক আছে, এরপরে একটা গুরুত্বপূর্ণ শব্দ বা লাইন এখানে আছে, সেটা হচ্ছে একাই 100% সামুদ্রিক। মানে একাই 100। ছোটবেলায় আমরা কি শুনতাম যে বাংলা সিনেমার নায়ক জায়েদ খান কি একাই 100, তাই না? জায়েদ খান অনন্ত জলিল। আচ্ছা, তো একাই 100, একাই 100 মানে কি? একাইনোডার্মাটা 100% সদস্য সামুদ্রিক। এটা মেডিকেলেও আসলে, এটা তোমার বইয়ে আছে। তো 100% সদস্য মানে কি? সকল সদস্য। পরীক্ষাতে আসবে এটা, যে বইয়ে আসবে যে 100% সদস্য সামুদ্রিক অথবা সকল সদস্যই সামুদ্রিক কার? একাইনোডার্মাটা। এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে আসছে মনে হয় মেবি 21, 22, 23 সালে আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। একাইনোডার্মাটা কার? সকল সদস্যই সামুদ্রিক। অ্যান্সার কি হবে? একাইনোডার্মাটা। ওকে, এরপরে দেখো আমাদের কমন যে 4-5টা পয়েন্ট ছিল তোমাদের তো মনে আছে। প্রথমটা কি? সংগঠন মাত্রা। যেটা 8 নাম্বার পর্ব, সেটা সংগঠন মাত্রা কি হবে? অঙ্গতন্ত্র মাত্রা। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। যারা এই ক্লাস প্রথম করতেছে তাদের ক্ষেত্রে প্রবলেম হবে কি ভাই এগুলা কি বলতেছেন, এগুলো হচ্ছে আগের ধারাবাহিকতার অংশ। ঠিক আছে, তাহলে দেখো সংগঠন মাত্রা কি হবে? অঙ্গতন্ত্র মাত্রা। ভ্রূণীয় স্তর কি হবে? আমরা জানি ভ্রূণীয় স্তর কয় রকম হতে পারে? দ্বিস্তরী আর ত্রিস্তরী। 2 নাম্বার যে পর্ব সে কেমন ছিল? দ্বিস্তরী। আর 3 থেকে 9 সবাই কি হবে? তোমরা তো জানো 3 থেকে 9 সবাই হচ্ছে ত্রিস্তরী। ওকে, এবার আসো সিলোম। সিলোম কাদের থাকে? 1 থেকে 3 কি সিলোম থাকে? অ্যাসিলোমেট। 4 নাম্বার কি? সিউডোসিলোম। মানে প্রত্যেকদিন এইগুলো পড়ানোর সময় এটা বলি, এরপরে যদি ওইগুলো কোনোদিন ভুল যায় তাহলে কি কচু গাছের সাথে গলা জড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না। এখন দেখো, আর ইউসিলোমেট 5 থেকে 9 পর্যন্ত কি হবে? ইউসিলোমেট। তাহলে এটা 8 নাম্বার পর্ব, এটা কি হবে? ইউসিলোমেট। ওকে, তাহলে সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা, ভ্রূণীয় স্তর, ত্রিস্তরী, সিলোম, কিউসিলোমেট। এবং তারপরের পয়েন্ট কি ছিল আমাদের? অলওয়েজ প্রতিসাম্যতা। এখন প্রথম কোশ্চেন যেটা তোমাদের আসবে যে প্রতিসাম্যতার ক্ষেত্রে অলওয়েজ আমরা দেখেছি সেই শুরু থেকে এই পর্যন্ত মানে 3 নাম্বার থেকে সবাই কি ছিল? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। শুধু মলাস্কার মধ্যে একটা ব্যতিক্রম ছিল। কে ছিল? গ্যাস্ট্রোপোডা। মনে আছে না? শামুক ছিল হচ্ছে ব্যতিক্রম। আর তারপরে গুলো সবাই কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তাহলে এরাও কি হওয়া উচিত? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কিন্তু একটু বিষয় আছে, এদের দুইটা দশায় 2 রকম হয়।
এদের লার্ভা দশাতে হয় হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর পূর্ণাঙ্গ প্রাণীতে কি হয় পঞ্চ অরীয় প্রতিসম। দেখো দেখো পূর্ণাঙ্গ প্রাণীতে কি হবে পঞ্চ অরীয়। এখন এত কিছু বাদ দিয়ে কেন পঞ্চ অরীয় হইলো? তাই এদের এরকম যে অংশ আছে এগুলো কয়টা থাকে, স্টারের কয়টা অংশ থাকে এরকম 5টা, তাই এখানে কয়টা আছে 5টা। তাই এদেরকে যদি তুমি এভাবে ভাগ করো, যদি তুমি এভাবে ভাগ করো তাহলে এরকম কয়টা নরমাল ভাগে ভাগ করা যায়, আসলে হয় নাই ভাগটা ঠিক করে আঁকাই। এই যে দেখো এই, ঠিক আছে, মানে প্রত্যেকটার মাঝামাঝি আর একটার হচ্ছে মাঝখানে। ওকে, তাহলে কয়টা ভাগে ভাগ করতে পারবো আমরা 5টা, বুঝতে পারছো? তাই এটাকে কি বলা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম। পারবা? কেন পঞ্চ অরীয় পারবো আমরা? ওকে, পঞ্চ অরীয় প্রতিসম, এইটুকু মনে রাখতে হবে, বেশি কিছু ওই ভাগ টাগ দরকার নাই। আচ্ছা, এরপরে দেখো, এরপর হচ্ছে আমি তোমাদেরকে আগেই বলছি যে আজকে আমাদের হাতটাকে একাই নোডার মাটা বানাই ফেলতে হবে। আমাদের হাত হচ্ছে তারা মাছ, আমি একটু পরে আঁকাবো, তোমরাও আঁকাবা, ঠিক আছে? তো এবার চলে আসো, তাহলে প্রতিসাম্যতা দ্বিপার্শ্বীয় প্রতিসম কখন থাকে? লার্ভা দশায় দ্বিপার্শ্বীয়, আর পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন হয় পঞ্চ অরীয় প্রতিসম। দেখো এরপরে আসে বাসস্থান, এরা কোথায় বসবাস করে? এটা তোমাদের বইয়ে খুব বেশি নয়, তবে আমরা জানি অধিকাংশ গভীর সমুদ্রে। কোথায়? গভীর সমুদ্রে। আর মোহনায় খুব কম থাকে। মোহনা কি বলতো? মোহনা কি মেয়েদের নাম? নদী আর সমুদ্রের মাঝে যেখানে মিলিত হয় সেটাকে কি বলা হয়? মোহনা, ঠিক আছে? মোহনায় খুব কম মানে এগুলোকে কম পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে কখনোই এরা মিঠা পানিতে থাকে না। আমরা কি বলছি 100% সদস্য কি সামুদ্রিক, আর সমুদ্রের পানি কি লবণাক্ত। কেন মিঠা পানিতে থাকে না? কারণ এগুলো কিন্তু তোমাদের বইয়ে, এই বইয়ে নাই, বুঝছো? কখনোই মিঠা পানিতে থাকে না, তার কারণ হচ্ছে এদের দেহে একটা প্রক্রিয়া হয় অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন তোমরা 9 10 বৃক্ষর মধ্যে পড়ছো। বৃক্ষ কি করে? অসমোরেগুলেশন করে, মানে কি পানির ঘনত্ব, পানি সাম্যতা নিয়ন্ত্রণ করে। তো এইগুলা পানি কিভাবে নিয়ন্ত্রণ করবে? ঘনত্ব তো কিছু একটা থাকতে হবে, না থাকলে কি ঘনত্ব থাকবে? লবণ থাকে, বুঝতে পারছো? লবণ থাকে, ওই লবণের সাথে ঘনত্বের একটা সম্পর্ক থাকে। তাই ওদের দেহে কি ঘটে বলতো? অসমোরেগুলেশন ঘটে। তাই কখনোই এরা লবণ পানি ছাড়া কোথাও থাকতে পারে না। আচ্ছা, এবার চলো পরে বলছি কি দৈহিক গঠন। তো সবকিছু পড়ার আগে হচ্ছে আমরা একটু এদের ভিডিও দেখে আসি, ঠিক আছে? আমরা এখন একাইনোডার্মাটার অংশগুলা দেখবো যে এদের আসলে কি কি থাকতে পারে, কিভাবে থাকে, সেই সব বিষয় নিয়ে একটু পড়াশোনা হবে। এটা তো মনে হয় সাউন্ড দিয়া কেন আল্লাহ জানে, দেখি। ঠিক আছে, গুড। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের তারা মাছ। তো আমরা একটু ভালো করে দেখবো যে আসলে বড় হচ্ছে না কেন রে? আচ্ছা, 2বার চাপ দিব না? আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড দিয়ে এফ দিলে হয়ে যাচ্ছে না? তোমাদের মতো আইটি এক্সপার্ট থাকতে যদি আমার আচ্ছা দেখি, টাচ করি এবার, এফ দি। কন্ট্রোল এফ না শুধু এফ? কি ওই তো কন্ট্রোল আর কি। যাক, সিটিআরএল তাও তো হয় না রে। আচ্ছা, এই কোনো একভাবে হয়েছে, কিন্তু এটা মনে হয় ওই এইটা ফুল স্ক্রিন হয়েছে। আচ্ছা, আশা করি এবার হতে পারে, কিন্তু হচ্ছে না। যাই হোক, আমরা এটা আবার চালু করি, সমস্যা নাই। তাহলে একাইনোডার মাটা এ অনেক কিছু অলরেডি দেখাই ফেলছে, আবার দেখাতে হবে। হ্যাঁ, দাঁড়াও, এটা একটু ক্রস দিই আমরা। হ্যাঁ, তাহলে আমরা একাইনোডার মাটা আবার একটু ওপেন করি, আশা করি এবার হতে পারে। এবার হবে। আচ্ছা, সি স্টার বডি প্ল্যান, আসলে এদের বডিটা কেমন স্ট্রাকচারে থাকে? যদি আমরা দূর থেকে দেখি, কাটা কাটা দেখতে পাবো না? দেখো যে ত্বকের মধ্যে কি দেখা যাচ্ছে, কাটা কাটা। এখন এই আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি। এই যে ভিডিও কোয়ালিটি আসলে খুবই লো এটা। এখন দেখো, আমরা যদি এদের শরীরের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে কাটা কাটা তো ফার্স্টে দেখলামই, এবার চামড়াগুলো উঠাই ফেললাম, ত্বক উঠাই ফেললাম। হ্যাঁ, ত্বক উঠানোর পরে কি পাবো? হাড় গোড় পাবো না? এখন আমরা হাড় গোড়ের দিকে জুম করব। দেখো, নর্মালি মানুষের কথা তুমি চিন্তা করো, মানুষের যে দেহ, তাহলে ত্বক উঠাই পরে তুমি কি পাবা? মাংস পাবা, আর নয় হাড় গোড় পাবা। তাহলে এই ক্ষেত্রে এদের দেখো, এই যে দেখছো, এই যে হাড়ের মতো দেখা যাচ্ছে না একটু
মানুষের হাড়ের মতো কালার রয়েছে না? মানুষের হাড়ের কালার কেমন ছিল তোমরা দেখছো না? কি অবস্থা, এখানে এত বোতল রেখে দিছে এখানে। এই যে এরকম হাড় না, মানুষের হাড়ের কালার এরকম না? তো এগুলা কি দিয়ে তৈরি হয় দেখো, চুন দিয়ে তৈরি হয়। এই খেয়াল করো, এগুলা এগুলা হচ্ছে চুন দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? চুন দিয়ে। এবং এগুলো দেখো প্লেটের মতো না, ছোট চ্যাপ্টা প্লেটের মতো না? চ্যাপ্টা মানে হচ্ছে প্লেট। তাহলে এগুলো চুন দিয়ে তৈরি হয়। এবং এটা কেমন কঙ্কাল? বাইরের কঙ্কাল নাকি ভেতরের কঙ্কাল? ভেতরের কঙ্কাল। ভেতরের কঙ্কালকে আমরা কি বলবো? অন্তকঙ্কাল। কি দিয়ে তৈরি হয়? চুন দিয়ে। এবং কেমন? এটা প্লেট। তাহলে এদের ভেতরের কঙ্কাল বা অন্তকঙ্কাল কেমন হবে? একটা সরাসরি লাইন আছে আমাদের বইয়ে, চুনময় অন্তকঙ্কালিক প্লেট। একটু পরে দেখাচ্ছি, আগে সব দেখি আমরা। হ্যাঁ, কি কি এদের বৈশিষ্ট্য থাকে সেগুলো না দেখলে তো আসলে একবারে তো পড়তে পারবো না, সেগুলো আগে আমরা দেখি। হ্যাঁ, তাহলে এবার চলে আসো, এদের দেহে একটা স্পেশাল পানি সংবহন তন্ত্র থাকে। তো এটা কাজ করি, আমি একটু দেখাবো, কিন্তু দেখানোর আগে আমরা একটু, এটা মনে হয় এরকম দিতে হবে না? এটা না? ওকে, গুড। এখন দেখো, আমরা কিছু বৈশিষ্ট্য একটু পড়ে আসি। হ্যাঁ, তোমাদের আমি একটু বলি কিছু বৈশিষ্ট্য। এদের দৈহিক গঠনের মধ্যে কি আছে? এদের দেহ কেমন থাকে? বাইরে কণ্টকময় থাকে এবং বাইরের দিকে কাটা কাটা থাকে, স্পাইন ও পেডিসিলারি থাকে নামক বহিকঙ্কাল যুক্ত। আর এদের তল থাকে, বলছি সবই তল থাকে। আগে জাস্ট নামগুলো পড়ি, এরপরে ডিটেইলসে বলছি। মৌখিক তল ও বিমৌখিক তল। কি থাকে? মৌখিক তল ও বিমৌখিক তল থাকে। আর অ্যাম্বুল্যাক্রাল খাস থাকে, এগুলোও বলবো। চলন অঙ্গ হিসেবে কি থাকে? নালিকা পদ। আচ্ছা, টিউব ফিট। আর এই সাইডে একটা আমি কিছু বিষয় লিখছি, দেখো, এটা একটু আমাদের এভাবে ঘুরাই ফেলতে হবে। দেখো, তাহলে অন্তকঙ্কাল, অন্তকঙ্কালের মধ্যে কি থাকে? চুনময় অন্তকঙ্কালিক প্লেট। মানে অন্তকঙ্কালটা ক্যালকেরিয়াস। ক্যালকেরিয়াস মানে কি? চুনময়। ক্যালকেরিয়াস এন্ডো মানে কি? ভিতরে। স্কেলিটাল মানে কি? কঙ্কাল। তাহলে চুনময় অন্তকঙ্কালিক প্লেট থাকে। আর বহিকঙ্কালে কি থাকে? একটু আগে বললাম, স্পাইন আর পেডিসিলারি থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এই নামগুলো আগে পড়ি, পরে আমরা এগুলো আবার পড়বো, ঠিক আছে? এখন দেখো পরের পেজে যদি আমরা যাই, কি লেখা আছে? এদের স্পেশাল পয়েন্ট হচ্ছে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এদের কি থাকে? পানি সংবহন তন্ত্র। তাহলে তোমার প্রশ্ন হবে, ভাই এদের কি রক্ত সংবহন তন্ত্র থাকে না? না, তার পরিবর্তে কি থাকে? এদের পানি সংবহন তন্ত্র থাকে। আচ্ছা, তো পানি সংবহন তন্ত্র এদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে। চলন করে, শ্বসন করে, খাদ্য গ্রহণ করে। দেখো তো, পানি সংবহন তন্ত্রের ইংলিশ কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওকে, নামগুলো পড়ো, আমরা পরে সবকিছু বুঝবো। এরপরে কি লেখা আছে? রক্ত সংবহন তন্ত্র নেই, তবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র সংবহন তন্ত্রের কাজ করে। মানে রক্ত সংবহন তন্ত্রের কাজটা করে কে? হিমাল আর পেরিহিমাল। বলতো, হিমাল, হিমাল হিম থেকে আসছে না? হিম মানে কি? রক্ত। তাই রক্তের কাজটা বা রক্তের দায়িত্বটা কে পালন করার চেষ্টা করে? হিমাল আর পেরিহিমাল তন্ত্র। এরপরে দেখো কি কি নাই, আমি লিখেছি কি কি নাই এর। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত, রেচন তন্ত্র অনুপস্থিত, মস্তক অনুপস্থিত, খণ্ডকায়ন অনুপস্থিত। মেইনলি সংবহন তন্ত্র এবং রেচন তন্ত্র বলতে এর কিছু নেই। আচ্ছা, এরপরে দেখো, এদের তল হচ্ছে দুইটা। এখন আমরা এখান থেকে মেইনলি শুরু করব। এদের তল কয়টা? দুইটা, মৌখিক তল আর কই গেল? এই যে বিমৌখিক তল। মৌখিক তল আর বিমৌখিক তল। এখন মৌখিক তল কোনটা, বিমৌখিক তল কোনটা, এটা আমাদের বুঝতে হবে। আগে নামগুলো শুনি আমরা, ব্রেনের মধ্যে রাখো, তাইলে দেখবা পারবা। মৌখিক তলে কি থাকে? মুখ থাকে আর অ্যাম্বুল্যাক্রাল খাত থাকে বা খাস থাকে। আর বিমৌখিক তলে কি থাকবে? পায়ু থাকবে আর মেড্রিপোরাইট থাকে। এটা তোমাদের বই ওইখানে লেখা নাই, আমি সব দেখাই দিব না। মেড্রিপোরাইট থাকে। শ্বসন লাগবে না, লার্ভাদোষের দরকার নাই। তাহলে আমরা কি বেসিক কথাগুলো একবার শুনছি? তাহলে এদের সংবহন তন্ত্রের সব থেকে ইম্পর্টেন্ট কোন অংশটা আছে? পানি সংবহন তন্ত্র, বা এটার নাম কি? ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো শুরুতে ওয়াটার ভাস্কুলার সিস্টেম দেখানোর আগে আমি হচ্ছে তোমাদের তল নিয়ে একটু কথা বলি। তো তল নিয়ে কথা বলার জন্য আমাদের কাজ হচ্ছে এদের দিকে তাকানো। এই দেখো, এখানে আমরা যে দুইটা তারা মাছ নিয়েছি, একটা হচ্ছে সামনের দিক থেকে দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে নিচের দিক থেকে দেখতে পাচ্ছ। মানে তারা মাছ এভাবে থাকে না? তাহলে এই সামনের দিক থেকে, উপর দিক থেকে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে এটা, ঠিক আছে? আর নিচের দিক থেকে যেটা দেখতেছো মানে এইখানে এটা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই মুখ কোথায় থাকে? এটা আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। দেখো, যদি আমাদের এটা হচ্ছে তারা মাছ হয় আমার হাত, তাহলে এই নিচের দিকে এখানে কি থাকবে? ওদের মুখ থাকবে। তোমরা লিখতে পারো তোমাদের হাতের নিচে এখানে কি থাকবে? মুখ। তাহলে বলো তো এই তলটার নাম কি হবে?
মৌখিক তল। তাহলে বলো উপরের তলটার নাম কি হবে? বুঝতে পারছো? তাহলে এটার নাম হচ্ছে ওরাল, মানে তো মুখ। ওরাল সারফেস হচ্ছে নিচের দিক থেকে, দেখছো এদিক থেকে যেখানে মুখ আছে না, আর উপরের দিক থেকে কি হবে? এটা অ্যাবোরাল, মানে বিমৌখিক তল। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, এখানে সবকিছু মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন মুখের অপোজিট দিকে কি থাকবে? পায়ু থাকবে। তাহলে এইখানে এদের ছোট্ট একটা পায়ু থাকে, তাহলে এখানে কি থাকবে? পায়ু থাকবে। তাহলে দেখো নিচের দিকে কি থাকবে? মুখ, আর এখানে কি থাকবে? পায়ু। তাহলে এই তলটার নাম কি হবে? মৌখিক তল। আর এই তলটার নাম কি হবে? বিমৌখিক তল। মৌখিক তলে কি থাকবে? মুখ। সাথে আরেকটা পয়েন্ট আমরা একটু আগে পড়ে আসছি, দেখো মৌখিক তলে আর কি থাকে, দেখো ভালো করে দেখো, অ্যাম্বুল্যাক্রাল খাজ। এখন প্রশ্ন হচ্ছে ভাই অ্যাম্বুল্যাক্রাল খাজ কোথায়? এই ছবির দিকে তাকাও, দেখো আমাদের এখানে 5টা আঙ্গুল আছে না, মনে করো এই আঙ্গুল বরাবর 5টা এরকম কি আছে, এই আঙ্গুল্যাক্রাল খাজ। আঙ্গুল্যাক্রাল তো না, এটা কি ল্যাক্রাল? অ্যাম্বুল্যাক্রাল খাজ। সরে যাচ্ছে দেখো, তাহলে এটার নাম কি হবে? অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ বা অ্যাম্বুল্যাক্রাল খাজ। তাহলে কয়টা থাকবে অ্যাম্বুল্যাক্রাল খাজ? তাহলে বলতো মৌখিক তলে কি কি থাকে? মুখ আর অ্যাম্বুল্যাক্রাল খাজ। ওকে, তাহলে মুখ আর অ্যাম্বুল্যাক্রাল খাজ। ওকে, আর বিমৌখিক তলে কি পাইছি আমরা এখনো পর্যন্ত? একটা পায়ু পাইছি। দেখো ছবির দিকে আছে, এখানে অ্যানাস আছে না, পায়ু আছে না। এখন প্রশ্ন হচ্ছে ভাই আর কি থাকে, সেই জিনিসটার নাম আমরা পড়বো। এখানে লেখা আছে মেড্রিপোরাইট, কিন্তু এটা একটু দেখে তারপরে পড়বো, ঠিক আছে? ভিডিও দেখে তারপরে পড়বো। এখন চলে আসো আমরা তাহলে আমাদের এটাতে চলে যাই। দেখো তো এই যে ছবি যেটা তুমি দেখতেছো নিচের দিকে যে, আচ্ছা একটু মনে হয় ব্যাক করা উচিত আমাদের হালকা। ও না, ঠিক আছে। দেখো তো আমরা এটা একটু দেখো, ঝাপসা দেখা যাচ্ছে আর ভেতরে কিছু অংশ কালারফুল দেখতে পাচ্ছি না, ওই জিনিসটা হচ্ছে পানি সংবহন তন্ত্র। তাহলে কালারফুল যে অংশগুলো এগুলো কি? ওদের পানি সংবহন তন্ত্র। আরো ভালো করে দেখাবে একটু পরে। পাশের গুলা হচ্ছে ওদের পা, বোঝাই দিব আমি। ওই পা গুলা হচ্ছে নালিকা পথ। এবার একটু সবাই খেয়াল করে এদিকের থেকে তাকাও। তাহলে এই যে যেগুলা কালারফুল স্পষ্ট, ওগুলা হচ্ছে কিসের অংশ? পানি সংবহন তন্ত্রের অংশ। তার মানে পানি প্রবেশ করার পরে এই রাস্তাগুলা দিয়ে পানিগুলা যাবে, বুঝছো? ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে পানি কোথা থেকে প্রবেশ করবে, তাই না? এটাই তো সমস্যা, মুখ দিয়ে পানি প্রবেশ করে না। ঠিক আছে, দেখো শোনো, সব যদি এরকম সহজ হইতো, আর একাইনোটার মাটা বোঝা যদি এত সহজ হইতো, জানো এই একাইনোটার মাটা বুঝতে আমার কত কষ্ট করা লাগছে। এবং আমি তোমাকে বলতে পারি, আমি আজকে তোমাকে একাইনোটার মাটা যে ক্লাস নিচ্ছি, বাংলাদেশে এরকম করে ক্লাস কেউ কখনো নিতে পারবে না। ঠিক আছে, দেখো এখানে দেখো কি কি আছে। তাহলে একাইনোটার মাটা আমরা একটু দেখবো যে এদের চলন কিভাবে হয়। দেখো এই যে কাটা কাটা আছে, নিচের দিকে কি দেখতে পাচ্ছি? পা। নিচের দিকে এখানে কি আছে? পা। এগুলা কি বলতো? পা। এখন নিচের দিকে তাকাও ভালো করে, এখানে একটু স্পষ্ট দেখা যাবে, আরো জুম করলে আরো ভালো দেখা যাবে। দেখো এই যে পা দিয়ে সামনের দিকে আগাচ্ছে না, দেখো এই পা গুলো দেখতে পাচ্ছ? পা গুলো সামনের দিকে যাচ্ছে না? আবার দেখো তুমি এই পার্টটুকু ভালো করে দেখো, তাহলে পা গুলা কি সামনের দিকে আগাচ্ছে কিনা? তার মানে ও একদিকে চলতে পারে। কি দিয়ে চলে? পা দিয়ে। নিশ্চয়ই এর পা আছে। দেখো পা গুলা একটু নলের মতো লাগছে না? পা গুলা কিসের মতো? আমরা কিন্তু একটু আগে পা পড়ার সময় কি পড়ছিলাম? আমাদের কেমন পা থাকে? নালিকা পথ পড়ছি না? সেটা ডিসক্রাইব করে দিব একটু পরে। দেখো এখন প্রশ্ন হচ্ছে ভাই এদের যে চলন হয়, সেই চলনটা ওদের পা দিয়ে ঠিক হয়, কিন্তু পা গুলাকে চালাই হচ্ছে পানি সংবহন তন্ত্রের যে পানি, সেগুলা। তার মানে ওদের চলতে হেল্প করে কে? পানি সংবহন তন্ত্র। কিভাবে সেটাই আমরা এখন দেখবো। তো প্রথম কথা হচ্ছে, আমি প্রথমে বলছি যে মুখ দিয়ে পানি প্রবেশ তো করে না, তোমরা বললে মুখ দিয়ে করে, করে না। তাহলে কোথায় দিয়ে করবে? দেখো উপরে বিমৌখিক তলে কি ছিল? পায়ু ছিল, আর এখানে একটা বড় ছিদ্র থাকবে, সেটা নিয়ে আমরা এখন পড়বো। দেখো খেয়াল করো, এই যে দেখো বড় একটা ছিদ্র আছে। এখন এইদিকে তুমি তাকাও ভালো করে। এখন এটা হচ্ছে পুরো সিস্টেম, এই যে লম্বা লম্বা এগুলো হচ্ছে তোমার নালিকা পথ। এবার এইটার দিকে খেয়াল করো, এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে কি প্রবেশ করবে? এখন পানি প্রবেশ করবে। ক্লিয়ার? এই ছিদ্র দিয়ে কি প্রবেশ করতেছে? পানি। তাহলে এই ছিদ্রটার নাম কি? এই ছিদ্রর নাম হচ্ছে মেড্রিপোরাইট। কি নাম? এখন ভাই এত কঠিন কঠিন নাম কেন ভাইয়া? দেখো আমি নামটা একটু সুন্দর করে বুঝাই দিই। মেড্রিপোরাইট, প্রথম কথা হচ্ছে মেড্রি, এই মেড্রি মানে হচ্ছে মা। মেড্রি মানে কি? মা। আর পোর মানে কি? ছিদ্র। তাহলে মেড্রিপোরাইট মানে কি হবে? মা ছিদ্র। এই মা ছিদ্র নামে কিছু হয় নাকি? মা ছিদ্র মানে হচ্ছে যে ছিদ্র, মা কি সবচেয়ে আপন, সবচেয়ে বড়। আমাদের কাছে পৃথিবীতে সবচেয়ে বড় কে? আমাদের কাছে মা। তাহলে সবচেয়ে বড় ছিদ্র আছে বলে ওটাকে বলা হয় মেড্রিপোরাইট, মা ছিদ্র। দেখো যতগুলো ছিদ্র আছে, সবচেয়ে বড় ছিদ্র কোনটা? মেড্রিপোরাইট, তাই ওর নাম হচ্ছে মেড্রিপোরাইট। ঠিক আছে, তাহলে এই ছিদ্রটার নাম কি হবে বলো?
মেড্রিপোরাইট। ওকে, দেখো তাহলে খেয়াল করো, বিমৌখিক তল আর মৌখিক তল। মৌখিক তলে কি আছে? মুখ। আর কি আছে? 5টা অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ বা অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। আর বিমৌখিক তলে কি আছে? পায়ু আছে, অবশ্যই পায়ু থাকবে, মুখ থাকলে পায়ু থাকবে। আর পানি প্রবেশ করার জন্য কি থাকবে? মেড্রিপোরাইট থাকবে। ক্লিয়ার? পারবো আমরা? এখন মেড্রিপোরাইট দিয়ে পানি প্রবেশ করার পরে কোথায় যায়, কিভাবে যায়, তার আগে আমি তোমাদের একটু এই টিউব ফিট নিয়ে একটু কথা বলে রাখি। দেখো, এই সবাই এদিকে দেখাও। আমরা যখন ভিডিও দেখলাম তখন এরকম ছবি দেখতে পাইছি না আমরা? এরকম অংশ, এগুলোর নাম হচ্ছে টিউব ফিট। বাংলায় নাম কি হবে? নালিকা পদ। ওকে, এখন দেখো এই টিউব ফিটের উপরের দিকে একটু মোটা না জায়গাটা, এটাকে বলা হয় অ্যাম্পুলা। কি বলা হয়? অ্যাম্পুলা। আর এই জায়গাটার নাম হচ্ছে পেডিসিলারি। এটা তো ই করে দিছে, যাই হোক, সরি পেডিসিলারি না, পোডিয়াম। এটার নাম কি? PODIUM, পোডিয়াম। মানে পড মানে কি বলো? মানে মেইন পা হচ্ছে লম্বা এটা, আর পায়ের মাথার দিকে কি থাকে? অ্যাম্পুলা। আর পুরাটা মিলে কি হয়? টিউব ফিট লেখা যায়, সমস্যা নাই, টিউব ফিট বা নালিকা পথ। ক্লিয়ার? তাহলে এখন এই যে দেখো ওয়াটার ভাস্কুলার যে সিস্টেম, পানি সংবহন তন্ত্র দিয়ে সব নালী, বড় বড় নালীর মধ্যে দিয়ে পানি গিয়ে সব পানি কোথায় চলে আসতে পারে? টিউব ফিটে আসতে পারে না? এরপরে কি হয় দেখো, টিউব ফিটে আসার পরে, টিউব ফিটে সবাই চলে আসবে। দেখো এখন আমাদের পুরো ভিডিওটা দেখবো আমরা। এখন দেখো টিউব ফিটে সব পানিগুলো চলে আসতেছে। এরপর কি হবে? আমরা যদি আরো জুম করি তাহলে এখানে দেখবো যে এই যে অ্যাম্পুলা, এই অ্যাম্পুলা গুলো যদি আমরা আরো জুম করি দেখবো অ্যাম্পুলা গুলো হচ্ছে একটু পেশিময়, একটু সংকোচন করতে পারে। আবার একটু ভালো করে দেখো, অ্যাম্পুলা গুলা কি করতে পারে? একটু চাপ দিতে পারে, সংকুচিত হতে পারে। দেখো যখন এই অ্যাম্পুলা গুলো সংকুচিত হবে তখন এই পানিগুলা এই পোডিয়ামের মধ্যে চলে আসবে না? তখন পোডিয়াম গুলো তো চিকন পাতলা নলের মতো, তাহলে ওইগুলোতে তখন কি হবে? নরম হবে, ওগুলো তখন সংকুচিত প্রসারিত হবে। তখন ওইগুলা দিয়ে কি হতে পারবে? ওরা তখন চলতে পারবে। এখন পুরো জিনিসটা আরেকবার তুমি দেখো। তাহলে দেখো এগুলো যখন সংকুচিত হচ্ছে তখন কি এগুলো নড়ে যাচ্ছে, ফলে এই পা যখন নড়বে দেখো তখন ও কি করতে পারবে? মুভমেন্ট করতে পারবে। দেখো ভিডিওটা তো দেখা যাচ্ছে, এই যে ও কি করতেছে? মুভমেন্ট করতেছে না? বুঝতে পারছো? এই মুভমেন্ট করে সামনের দিকে যাচ্ছে। তার মানে আমাদের কাছে এখন এটা ক্লিয়ার যে এদের মুভমেন্ট বা চলনের জন্য কি লাগবে? পানি সংবহন তন্ত্রদের চলনে হেল্প করে। এবং চলন কিভাবে হয় বুঝতে পারছো? পানি সংবহন তন্ত্রের মাধ্যমে কোন পর্যন্ত পানি চলে যায়? টিউব ফিট পর্যন্ত, নালিকা পথ পর্যন্ত। তারপরে ওইখানে অ্যাম্পুলা প্রসারিত হয়, সংকুচিত হয়, সেখান থেকে পানি পোডিয়ামে আসে, সেগুলো নড়াচড়া করে, তখন ওগুলো কি করতে পারে? চলতে পারে। বোঝা গেছে? তো পুরো বিষয়টা কি ক্লিয়ার? ওকে, তোমাদের বইয়ে জাস্ট একটা শব্দ আছে, আর কিছু নাই, সবকিছু একটু বুঝাই দিচ্ছি সুন্দর করে। এখন চলো, এখন আমরা পড়বো হচ্ছে, তাহলে এটাও আমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা একটু বইয়ে চলে যাব। দেখো তাহলে আমি যা যা বলছি সবাই এবার লাস্ট বারের মতো চিন্তা করো। তাহলে কি কয়টা তল থাকে বলো? 2টা, মৌখিক আর বিমৌখিক। মৌখিক তলে কি থাকবে? মুখ আর অ্যাম্বুল্যাক্রাল খাঁজ। আর বিমৌখিক তলে কি থাকবে? পায়ু আর মেড্রিপোরাইট। ঠিক আছে? এই মেড্রিপোরাইট শব্দটা তোমাদের মেইন জায়গায় লেখা নাই, দেখবো যে প্র্যাকটিক্যালের যে টপিকগুলো আছে এই অধ্যায়ের শেষে, ওইখানে পুরাতন বইয়ে 48 পেজ, নতুন বইয়ে 52 পেজে দেখবা, যেখানে 51 নম্বর মানে ওইখানে দেখবা যে 5 কি 6 নম্বর পয়েন্টে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এখন চলো, পানি সংবহন তন্ত্র আর কি কাজ করে? ভাই চলনের কাজটা করে, আর কি করে? শ্বসনেও কিছুটা হেল্প করে, আর হচ্ছে খাদ্য গ্রহণেও হেল্প করে। পানি যেহেতু আসে, পানির মধ্যে অনেক খাবার থাকে, সেগুলো ওরা খেতে পারে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু উপর থেকে আবার পড়ে আসি। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে দৈহিক গঠন। তো দৈহিক গঠনের মধ্যে মেইন 2টা বিষয়, মানে দৈহিক গঠন থাকবে অন্তঃকঙ্কাল আর কি বহিঃকঙ্কাল। দেখো প্রথমে তুমি কিছু না পারলেও এই পয়েন্টটা পড়বা যে দৈহিক গঠনের মধ্যে কি থাকবে? অন্তঃকঙ্কাল আর বহিঃকঙ্কাল। দেখো অন্তঃকঙ্কালে কি থাকবে? একটু আগে বলছিলাম কাটা কাটা থাকবে, সরি, অন্তঃকঙ্কালে কি থাকবে? চুনময় প্লেট থাকবে, অর্থাৎ চুনময় অন্তঃকঙ্কালিক প্লেট। আর বহিঃকঙ্কালে কি থাকবে? স্পাইন থাকবে, কাটা কাটা থাকবে। আর কি থাকবে? পেডিসিলারি। দেখো ওদের চারপাশে এরকম ছোট ছোট চিকন চিকন অংশ দেখছো না? ওইগুলো হচ্ছে ওদের অনেক সময় হালকা হালকা পায়ের মতো কাজ করতে হেল্প করে, তাই ওর নাম হচ্ছে পেডি মানে পা, আর সিলারি মানে কি? ক্ষুদ্র। পেডিসিলারি মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র পা। দেখো না চারপাশে কাটা কাটা দেখছি আমরা। তাহলে ওদের বহিঃকঙ্কালে কি থাকবে বলো? স্পাইন আর পেডিসিলারি। অন্তঃকঙ্কালে কি থাকবে? চুনময় অন্তঃকঙ্কালিক প্লেট। ডান? ওকে, এবার আসো। হ্যাঁ বলো, কোশ্চেন করো। হ্যাঁ হ্যাঁ
মুখ দিয়ে ওরা খাদ্য গ্রহণ করে, মানে এটা বোঝানো হয়েছে কি মুখ দিয়ে হচ্ছে ওরা খাদ্য গ্রহণ করে, কিন্তু পানি যেহেতু ওদের বডিতে ঢোকে ওই পানি থেকে কিছু খাদ্য ওরা ওইখান থেকে নিয়ে নেয়, এটা বোঝানো হয়েছে। আচ্ছা আমি মনে হয় ওকে, এখন চলে আসো নেক্সট কোশ্চেন তো হয়ে গেল। তাহলে মৌখিক বিমৌখিক আমরা পারবো। এখন পানি সংবহন তন্ত্র, স্পেশাল পয়েন্ট কি, এটা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু সবসময় পরীক্ষাতে আসবে। পানি সংবহন তন্ত্র, আর ওদের পা গুলা কি, চরণ অঙ্গের নাম কি, নালিকা পদ। এই জিনিসটা দেখছো কাজে লাগছে আজকে, হ্যাঁ হোয়াইট বোর্ড মার্কার। নালিকা পদ ইংলিশ নাম কি হবে, টিউব ফিট। এটা পরীক্ষাতে দিবে যে টিউব ফিট কার থাকে, শুধুমাত্র একানোডার্মাটার থাকে। আচ্ছা পানি সংবহন তন্ত্র পড়লাম, এরপরে কি কি নাই, রক্ত সংবহন তন্ত্র নাই, মেরুতন্ত্র নাই, মস্তক নাই, খণ্ডকায়ন নাই, তলগুলো পড়ছি। এবার আছে শ্বসন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, আর দিয়ে রাখো। শ্বসন কি হয়, ত্বকীয় ফুলকা নালিকা পদ বা শ্বসন বৃক্ষের মাধ্যমে শ্বসন কার্য সম্পন্ন হয়। তো ঠিক আছে, এটা খুব বেশি পরীক্ষাতে কখনোই আসবে না, তুমি যদি লিখতে চাও লিখতে পারো, না চাইলে কোনো সমস্যা নাই। এবার কি আছে, লার্ভা দশা। লার্ভা দশার কিছু হাবিজাবি নাম আছে, দেখো অরিকুলারিয়া, অ্যাফিউকিটাস, একাইনোকিটাস, ঠিক আছে। অরিকুলারিয়া মানে অরিকল মানে কান টাইপের, ঠিক আছে। অ্যাফিউকিটাস, একাইনোকিটাস, আমি একটু ছবিগুলো দেখাই তোমাদের। ছবি মনে হয় আমি পরের পেজে নিছিলাম, দেখো এর ছবি নেওয়া হয়নি। আচ্ছা ওকে, যাই হোক তাহলে দেখো একাইনোকিটাস, অ্যাফিউকিটাস, তারপর অরিকুলারিয়া, ওই একই কথা। অফিউকিটাস, অফিউকিটাস, অফিউপুটাস দিয়া, আচ্ছা সমস্যা নাই, আজমল স্যারের মাঝে মাঝে একটু হয়ে যায় না। দেখো অরিকুলারিয়া, অ্যাফিউকিটাস, একাইনোকিটাস। এখন মনে করো কোশ্চেন যেখান থেকে করবে, এইগুলো তো কোশ্চেন করা রয়েছে বিভিন্ন জায়গায়, গাইড টাইডে কোশ্চেন, আর তোমার মনে হয় স্যার নতুন বই দেখে এইগুলা কোশ্চেন করবে। নর্মালি আমি বলি ভাইয়া এই একাইনোডার্মাটা লার্ভা এমসিকিউতে নর্মালি আসে না, বুঝছো? তাহলে ভাই কি কি আসে সেগুলো সবাই বইয়ে একটু পয়েন্টগুলো দাগাই ফেলো, যেগুলো বলছি আমি সেই পয়েন্টগুলো মন দিয়ে দাগাই ফেলো, হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন, পঞ্চঅরীয় প্রতিসম। লার্ভা দশায় কেমন থাকে, দ্বিপার্শ্বীয়। দেখো বাইরের দিকে কি থাকে, বহিঃকঙ্কালে কি থাকে, স্পাইন আর পেডিসিলারি। আচ্ছা আর তল কয়টা থাকে, মৌখিক বিমৌখিক। আমরা কিন্তু বইয়ের মতো করে হিজিবিজি পড়ি না, স্পেসিফিক করে পড়ছি না, সুন্দর করে। এবার দেখো মৌখিক তলে কয়টা অ্যাম্বুলাক্রাল খাঁজ থাকে, 5টা থাকে। এরপরে কি পড়বা, সেটা হচ্ছে এদের কি সংবহন তন্ত্র থাকবে, পানি সংবহন তন্ত্র থাকবে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকবে। এদের কেমন পথ থাকবে, নালিকা পথ বা টিউব ফিট। আচ্ছা এরপরে দেখো কি আছে, এদের রক্ত সংবহন তন্ত্র নেই, অনুপস্থিত, কিন্তু কি থাকে, ওই যে হিম পেরিহিম, হিমাল পেরিহিমাল থাকে। রেশম তন্ত্র এদের না, এটা আমরা আগেই পড়েছি। এরপরে এইটার কথা বলছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আবার বাইপিনারিয়া নামক একটা আছে, বাইপিনারিয়া, অরিকুলারিয়া, অ্যাফিউপ্লিটাস, অ্যাফিউকিটাস, একই টাইপের অনেক নাম আছে। একাইনোকিটাস, এগুলো লার্ভা। লার্ভা লেস ইম্পর্টেন্ট। এখন 9 নাম্বার পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা মেডিকেলেও আসছে। সকল সদস্যই কি, মুক্তজীবী এবং সামুদ্রিক, মানে কোন পর্বের সকল সদস্যই সামুদ্রিক, একাইনোডার্মাটা। ওকে, এরপরে আমাদের নাম পড়তে হবে, নামগুলো একটু চিনতে হবে, জানতে হবে। প্রথমে হচ্ছে সমুদ্র তারা, দেখো অ্যাস্টেরিয়াস রুবেন্স। দেখো অ্যাস্ট্রো মানে কি বলতো, অ্যাস্ট্রো মানে কি, অ্যাস্ট্রো জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, জানো মানে আকাশের দিকে সবকিছু। তাহলে অ্যাস্টেরিয়াস রুবেন্স সমুদ্র তারা, ঠিক আছে। এখন দেখো এর নাম কি, ব্রিটল স্টার। হ্যাঁ এর নাম কি, অফিউরা সিলিয়ারিস, খুব বেশি ইম্পর্টেন্ট না। পালক তারা। তারপর কি হবে, অ্যান্টেডন বাইফিডা, সমুদ্র শশা, এটা পরীক্ষাতে আসে। নামটা পড়ো, এই শশা কার বলো, একাইনোডার্মাটা। শশা কার, একাইনোডার্মাটা, সমুদ্রের শশা। দেখো সমুদ্রের শশার নাম কি বলতো, দেখো এটা কিসের মতো দেখতে, টিউবের মতো দেখতে না কিসের মতো, টিউব মানে কি নালী না, ওই তো শশা কিসের মতো দেখতে, টিউবের মতো। তাহলে এর নামের মাঝে, নামের শেষে কি হবে, টিউবোলোসা, মনে থাকবে। তাহলে শশা টিউবোলোসা, হলোথুরিয়া টিউবোলোসা, ঠিক আছে। এই সব নরমালি তোমাকে আসলে অ্যাস্ট্রো পারতে হবে, মনে রাখবা। তারা, তারা থাকবে, এই তারা থাকলেই কি হবে,
অ্যাস্টেরিয়াস, ঠিক আছে, মানে তারা থাকলে কি হবে তোমার একাই নোডার মাটা হয়ে যাবে, ঠিক আছে। আর সমুদ্র টমুদ্র নাম থাকলে ম্যাক্সিমাম একাই নোডার মাটা হবে। ওকে, আচ্ছা এরপরে তাহলে এখানে নর্মালি আর এদের ক্লাস শ্রেণীগুলো আর দরকার নাই, অনেক কিছু আমরা পড়ে ফেলছি অলরেডি। এখন দেখো এদের খণ্ডকায়নের সরি খাদ্য গ্রহণের কথা বলছে, এরা কেমন হয়? মাংসাশী, কখনো কখনো শৈবাল গ্রহণ করে, কখনো কখনো শাকন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এখন ভাই এগুলো কি তুমি মুখস্থ করবা? না, তুমি রিডিং করবা, কারণ এই সবই তো করে। এখন কোনটা দেখে কোনটা রাখবা, এটা তো অন্য, আমি এটা অন্য বই টাইটেলের বই থেকে নিছি। এবার দেখো আকার, আকার কি হতে পারে? তারকাকার হতে পারে, গোলাকার হতে পারে, চাকতির মতো হতে পারে, শশার মতো হতে পারে, তাই না? তাই তো শশা, সমুদ্র শশা। ওকে, তাহলে আমরা কি একাই নোডার মাটা পারবো? শোনো, একাই নোডার মাটা হচ্ছে সব থেকে সুন্দর, মজার, পড়তে ভালো লাগে, বেসিক আছে, এবং যদি কখনো এটা পরীক্ষাতে আসে সুন্দর করে লিখবা, ঠিক আছে? পারবা না সবাই? আর এমসিকিউ গুলো পারা যাবে, যা বলছি ওইগুলাই হচ্ছে এমসিকিউ। তাহলে একাই নোডার মাটা খুব ভালো করে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।